গল্প রোমান্টিক ভাইয়া। লেখক মহাসিন। পর্ব ৩। একটা লোক দুহাতে শাপলার গোলা টিপে ধরেছে। শাপলা টফট করছে, যেন এখনই প্রাণটা বেরিয়ে যাবে। চোখ দুটো উলটে আসছে, দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। না আ শাপলা! ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে শাপলা আর্তচিৎকার করে উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। পাশের রুম থেকে শব্দ শুনে সিয়াম দৌড়ে এলো। শাপলা! কি হয়েছে? শাপলা তাকে দেখেই ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার শরীর এখনো থরথর করে কাঁপছে। সিয়াম হতভম্ব হয়ে শাপলার পিঠে হাত রেখে শুধাল, কি রে, এভাবে চিৎকার করলি কেন? কি হয়েছে তোর? শাপলা সিয়ামের বুকে মুখ গুঁজে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, একটা ভয়ানক স্বপ্ন দেখেছি ভাইয়া। কেউ একজন আমার গলা টিপে মেরে ফেলতে চাইছিল। আমার খুব ভয় লাগছে। সিয়াম শাপলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ধুর পাগলি, কোনো ভয় নেই। তোর সিয়াম ভাইয়া তো আছে। আমি থাকতে তোর কিছু হবে না। সিয়াম রুমের লাইট অন করে দিল। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত ২টো বাজে। টেবিল থেকে এক গ্লাস পানি এনে শাপলার দিকে বাড়িয়ে দিল। এই নেই, পানিটা খা, ভালো লাগবে। শাপলা এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করল। এবার একটু ভালো লাগছে কি? সিয়াম জিজ্ঞেস করল। হ্যাঁ, একটু ভালো লাগছে, শাপলা ফোঁপাতে ফোঁপাতে বলল। সিয়াম শাপলার পাশে বসে তাকাল তার দিকে। শুনলাম পার্কে নাকি ডাস্টবিনে মানুষের কাটা হাতও দেখেছিস? শাপলা মাথা নাড়ল। চোখ দুটো আবার আতঙ্কে বড় হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, অনেক ভয়ানক ছিল। দেখেই তো আমার জান বেরিয়ে যাচ্ছিল। এই জন্যই এমন খারাপ স্বপ্ন দেখছিস। সিয়াম একটু থেমে বলল, আচ্ছা, তুই এখন ঘুমিয়ে পড়। আমি আমার রুমে যাই। সিয়াম উঠতে যেতেই শাপলা খপ করে তার হাত চেপে ধরল। না ভাইয়া, আপনি যাবেন না প্লিজ। আমার ভয় লাগছে। একা থাকতে পারব না। সিয়াম মুচকি হেসে ঝুঁকে এলো শাপলার কানের কাছে। ফিসফিস করে বলল, তুই কি চাস? আমি এখন তোর সাথে এক বিছানায় ঘুমাই। শাপলা থমকে গেল। কাঁপা গলায় বলল, আমি কখন বললাম আমার সাথে এক বিছানায় ঘুমাতে? সিয়াম আরও একটু ঝুঁকে আবার ফিসফিস করল, তার মানে তুই চাস আমি তোর গাজের উপর ঘুমাই? শাপলা লজ্জায় লাল হয়ে গেল। ধ্যাত, কি সব বলছেন? আপনি মেঝেতে ঘুমাবেন? আচ্ছা ঠিক আছে, আমি মেঝেতেই ঘুমাব। সিয়াম ভ্রু নাচিয়ে বলল, কিন্তু সারারাত তোকে পাহারা দিলে আমার লাভটা কি হবে শুনি? আপনার আবার কি লাভ চাই? শাপলা ভ্রু কুঁচকাল। সিয়াম দুষ্টু হাসি দিয়ে শাপলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, তোর সাথে রোমান্স করতে চাই। তোকে দেখলেই আমি হোট হয়ে যাই। তখন তোর সাথে রোমান্স করতে ইচ্ছে করে। মন চায় তখন তোকে ইচ্ছে মতো আদর করি। তুই যদি রাজি থাকাসি তাহলে আজকে রাতে দুজনে বাসর করব। সিয়ামের মুখে এমন কথা শুনে শাপলার গাল কান গরম হয়ে গেল। ঠোঁট দুটো কেঁপে উঠল। হার্টবিট বেড়ে গেল দ্বিগুণ। সারা শরীরে শিরশির করে উঠল। শাপলা সিয়ামের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, বাসর করে কিভাবে? সিয়াম বিরক্ত হয়ে বলল, নেকামি করা বন্ধ করত। শাপলা অবাক হয়ে গেল। আমি আবার কি নেকামি করলাম? এই যে বাসর কিভাবে করে তা জেনেও না জানার ভান ধরছিস? সিয়ামের গলায় চাপা রাগ। আজব লোক তো আপনি। শাপলা পাল্টা জবাব দিল, আমি কি কখনো কারো সাথে বাসর করেছি নাকি যে জানুক কিভাবে করে? একটু থেমে চোখ শু করে তাকাল। আচ্ছা ভাইয়া, আপনি কি কখনো বাসর করেছেন? না, সিয়ামের সংক্ষিপ্ত উত্তর। তাহলে আমার সাথে কিভাবে করবেন? আপনি তো জানেনই না কিভাবে বাসর করতে হয়। শাপলার ঠোঁটের কোণে বাঁকা হাসি। সিয়াম বলল, আমি বাসর করিনি, কিন্তু আমি জানি কিভাবে করতে হয়। এসব ছেলেদের আলাদা করে শিখতে হয় না। শাপলা চিবুক তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল,
আচ্ছা ভাইজা, আপনি আমার সাথে বাসর করার সময় কি কি করবেন শুনি। সিয়াম ঝুঁকে এলো শাপলার কানের কাছে। তার গরম নিঃশ্বাস শাপলার গালে লাগল। ফিসফিস করে বলল, তোর ঠোঁট দুটো খেজে। আরও কিছু বলতে যাবে, তখনই শাপলা হাত তুলে থামিয়ে দিল তাকে। গাল দুটো লাল হয়ে উঠেছে। থাক, আর বলতে হবে না। সিয়াম সোজা হয়ে দাঁড়াল। চোখে দুষ্টু ঝিলিক। তোকে রুমে পাহারা দিব। তবে আমার লাভ চাই। ফ্রিতে কিছু হয় না। শাপলা মুচকি হেসে বলল, আপনি না আমাকে ভালোবাসেন? আমাকে বউ বানাবেন বলেছিলেন। ভবিষ্যৎ বউকে পাহারা দেবেন, তাতেও লাভ খুঁজছেন। আমি তো ভাবছিলাম আপনার সাথে প্রেম করব। এখন দেখছি সেই আশাও বাদ। সবকিছুতেই লাভ খুঁজলে হয় নাকি? সিয়াম চোখ বড় করে তাকাল। তার মানে তুই আমাকে ভালোবাসিস? আরে না, শাপলা তাড়াতাড়ি বলল। এখনো ভাবছি। তবে এই 1 মাসের মধ্যে এমন কিছু করবেন না যাতে আমি আর রাজি না হই। একটা বাঁকা হাসি দিয়ে যোগ করল, এখন আপনি বলেন, আমাকে পাহারা দিয়ে কি লাভ নেবেন? সিয়াম বলল, তুই কিন্তু আমার সাথে চালাকি করছিস। তবে চিন্তা করিস না। সুযোগ আমিও একদিন পাব। সেদিন তুই আর কিছুই করতে পারবি না। আচ্ছা, দেখা যাবে। শাপলা বলল। সিয়াম হঠাৎ বাচ্চাদের মতো আবদার করে বলল, ওই পিচ্চি বু, তোমার ভবিষ্যৎ হাসবেন্ডের ঠোঁটে একটা চুমু দাও না। শাপলা চোখ গরম করে তাকাল। একটা কিস দিলে কি হয়? হ্যাঁ। এমন করিস কেন? সিয়াম ঠোঁট উল্টাল। আচ্ছা বাদ দে। ভবিষ্যৎ হাসবেন্ড হিসেবে না হয় নাই দিলি। আমি তো তোর ভাই লাগি। ভাই হিসেবে আমার ঠোঁটে একটা কিস কর। পারব না। শাপলা মুখ ঘুরিয়ে নিল। তুই মনে রাখিস, এমন একদিন আসবে তুই আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবি। সেদিন আমি শুধু মজা দেখব। এই বলে সিয়াম ঝুঁকে শাপলার গালে আলতো করে একটা চুমু এঁকে দিল। শাপলা চমকে উঠল। বিদ্যুৎ খেলে গেল সারা শরীরে। সিয়াম আর কিছু না বলে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ল। শাপলা বিছানা থেকে নেমে নিঃশব্দে দরজাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল, যাতে কেউ জানতে না পারে সিয়াম তার রুমে। তারপর লাইট নিভিয়ে দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। বাইরে রাত গভীর হচ্ছে। সকাল হয়ে গেছে। ঘড়ির কাঁটায় ঠিক 6টা বাজে। হঠাৎ সিয়ামের ঘুম ভেঙে গেল। মেঝেতে পাতা চাদর থেকে ধর্ম করে উঠে বসল। কয়েক মুহূর্ত থম মেরে থেকে চোখ কচলাল। তারপর নিঃশব্দে বিছানার কাছে গিয়ে দাঁড়াল। শাপলা ঘুমোচ্ছে। একদম নিথর মোড়ার মতো পড়ে আছে। এলোমেলো চুল ছড়িয়ে আছে বালিশে, মুখে ক্লান্তির ছাপ। সিয়াম কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। চোখে কি ছিল, মায়া না অন্য কিছু, কে জানে। তারপর খুব সন্তর্পণে ঝুঁকে শাপলার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল। এতটাই হালকা, যেন প্রজাপতি পাখা ছুঁয়ে গেল। এক মুহূর্ত দাঁড়াল না আর। নিঃশব্দে রুমের দরজা খুলে নিজের ঘরে চলে গেল সিয়াম। সময় গড়িয়ে চলল। একে একে সবাই অফিসে বেরিয়ে গেছে। গোটা বাড়ি এখন ফাঁকা, শুনশান। ড্রয়িং রুমে নীরব পায়চারি করছে। বারবার ঘড়ি দেখছে, মুখে স্পষ্ট বিরক্তি। শেষে ধৈর্য হারিয়ে চেঁচিয়ে উঠল, ওই শাপলা, তাড়াতাড়ি আয়। দেরি হয়ে যাচ্ছে তো। তোকে স্কুলে নামিয়ে দিয়ে আমার অফিসে যেতে হবে। প্রায় সঙ্গে সঙ্গেই শাপলা দৌড়ে এলো, কাঁধে স্কুল ব্যাগ। হাঁপাতে হাঁপাতে বলল, হয়ে গেছে ভাইয়া, চলেন। দুজনেই বেরিয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হল। নীলাঞ্জনা মেয়ে আলোকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরল। ক্লান্ত শরীরটা আর টানতে পারছে না। ড্রয়িং রুমে ঢুকেই ধপ করে সোফায় বসে পড়ল। আলোর দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, মা, তুমি রুমে যাও। আমার রান্না বসাতে হবে। আলো কোনো কথা না বলে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল।
নীলাঞ্জনা ব্যাগ থেকে ফোন বের করে সিয়ামকে কল দিল। প্রথমবার রিং হয়ে কেটে গেল। কেউ ধরল না। বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। দ্বিতীয়বার কল দিতেই ওপাশ থেকে সিয়ামের গলা ভেসে এলো। হ্যালো ভাবি, বলেন। নীলাঞ্জনার গলায় উদ্বেগ। শোনো, চারপাশের পরিস্থিতি ভালো না। খবরে যা দেখছি। তুমি একটু কষ্ট করে গিয়ে শাপলাকে স্কুল থেকে নিয়ে আসো। ওপাশে সিয়াম কি বলল শোনা গেল না। নীলাঞ্জনা আর কথা বাড়াল না, কলটা কেটে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল। তারপর ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। চুলার আগুন জ্বালানোর আগে জানালা দিয়ে বাইরে তাকাল একবার। চৈত্রের দুপুরের খরতাপে পুড়ছে শহর। তার মনের ভেতরটাও কি কম পুড়ছে। স্কুল ছুটি হয়েছে সেই কখন। গেটের সামনে দাঁড়িয়ে শাপলা, দীপা, কুলি আর রাজু চারজনে গল্পে মশগুল। হাসিঠাট্টায় সময় গড়িয়ে যাচ্ছে, টেরই পাচ্ছে না কেউ। হঠাৎ দীপা ঘড়ি দেখে বলে উঠল, এই অনেকক্ষণ তো হল। এবার বাড়ি যেতে হবে রে। মা বকবে। শাপলা হেসে বলল, ঠিক আছে, যা। কালকে কিন্তু তাড়াতাড়ি আসবি স্কুলে। আরও আড্ডা দেব। দীপা আর কুলি হাত নেড়ে বিদায় নিয়ে চলে গেল। গেটের সামনে এখন শুধু শাপলা আর রাজু। রাজুর বাসা একদম পাশেই, হেঁটে ২-৩ মিনিট লাগে বড়জোর। তারা নেই বলে ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিল। কোনো একটা কথায় শাপলা খিলখিল করে হেসে উঠল, রাজু হাসিতে যোগ দিল। দুজনের চোখে মুখে নির্ভেজাল বন্ধুত্বের ঝিলিক। ঠিক তখনই রাস্তার মোড়ে সিয়াম আহমেদের কালো গাড়িটা এসে থামল। গাড়ির কাঁচ নামিয়ে সিয়াম তাকাল গেটের দিকে। শাপলাকে রাজুর সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে দেখেই তার ভেতরটা দপ করে জ্বলে উঠল। রাগে চোয়াল শক্ত হয়ে গেল, কপালের রগ দপ পড়তে লাগল। এই দৃশ্যটা তার একদম সহ্য হচ্ছে না। গাটা জ্বলে যাচ্ছে, যেন কেউ বুকের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। রাজুর সামনে সিয়াম শাপলার ঠোঁটে কিস করল। রাজু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। শাপলা বিদ্যুৎস্পৃষ্টের মতো ধাক্কা দিয়ে সিয়ামকে সরিয়ে দিল। চোখে মুখে বিস্ময় আর রাগ মিশে গেছে। কি করছেন এসব? মাথা ঠিক আছে আপনার? কথাটা শেষ করতে পারল না সে। তার আগেই সিয়াম এক ঝটকায় শাপলাকে কোলে তুলে নিল। রাজু শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। সিয়াম কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়ির দিকে চলে গেল। শাপলা সিয়ামের পিঠে অনবরত থাপ্পড় মারতে লাগল। কি করছেন এসব? আমাকে ছাড়ুন বলছি। নামান আমাকে। আপনাকে কামড়ে দিব কিন্তু। আমাকে ছাড়ুন বলছি। কোথায় নিয়ে যাচ্ছেন? আজব লোক তো, কিছু বলেন, চুপচাপ আছেন কেন? বোবা হয়ে গেছেন কি? সিয়াম একটা কথাও বলল না। গাড়ির দরজা খুলে শাপলাকে ধপ করে সিটে বসিয়ে দিল। শাপলা বের হওয়ার জন্য ছটফট করে উঠতেই সিয়ামের গলায় নখ দিয়ে খামচি বসিয়ে দিল। সিয়াম ভ্রুক্ষেপও করল না। নিজেও গাড়িতে উঠে বসল, তারপর জোর করে শাপলার সিটবেল্ট লাগিয়ে দিল। সিয়ামের গলার পাশ দিয়ে হালকা রক্তের রেখা গড়িয়ে পড়ছে। শাপলা সিয়ামের দিকে তাকিয়ে রাগে ফুঁসে উঠল। আমার সাথে এমন করলেন কেন? এটা বাসা না। পাবলিক প্লেসে কেন আমাকে চুমু দিলেন আপনি? আপনার মাথা একদম গেছে। আজব লোক। পাগল একটা। সিয়াম ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তার চোখে একরকম অধিকারবোধের আগুন। তুই আমার জিনিস। আমার জিনিসকে আমি যেখানে খুশি সেখানে চুমু দেব। সেটা পাবলিক প্লেস হোক বা বাসা, তাতে কিছু যায় আসে না। শাপলা চিৎকার করে উঠল। আমার যায় আসে, আপনি আমার সাথে এমন আচরণ করতে পারেন না? আমি এখনও আপনাকে বলিনি যে ভালোবাসি। আমার ফ্রেন্ড কি ভাবল একবার ভেবেছেন? সিয়ামের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে গজগজ করতে করতে বলল, তুই ওই ছেলেটার সাথে ওভাবে হেসে হেসে কথা বলছিলি কেন? তুই শুধু আমার, একান্তই আমার। আমি ছাড়া তুই অন্য কোনো ছেলের সাথে এভাবে হাসবি না, কথা বলবি না।
আমার এসব সহ্য হয় না। আমি তোকে পাগলের মতো ভালোবাসি। শাপলা রাগে লাল হয়ে গেল। 100 বার কথা বলবো, তাতে আপনার কি? আমার কি? সিয়াম হিসিয়ে উঠল। দেখ তাহলে আমার কি? কথাটা শেষ করেই সে শাপলার দিকে ঝুঁকে এলো। কোনো বাধা মানল না। অনবরত চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগল শাপলার ঠোঁট। শাপলা তাকে সরানোর জন্য পিঠে কি লঘু সীম আরোতে লাগল, কিন্তু সিয়াম যেন পাথরের মূর্তি। কোনো কাজ হল না। শেষমেশ শাপলা সিয়ামের বুকে নখের চট বসিয়ে দিল। তাতেও সিয়াম সরল না। কিছুক্ষণ পর সিয়াম নিজেই শাপলার ঠোঁট ছেড়ে দিল। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। শাপলার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলি তো আমার কি? তুই কোনো ছেলের সঙ্গেই কথা বলবি না। তুই আমার জিনিস, আমার হয়েই থাকবি। I won't share you with anyone, understand? বাংলা অনুবাদ, আমি তোকে কারো সাথে শেয়ার করব না, বুঝলি? শাপলা শুধু ঘন ঘন শ্বাস নিচ্ছে। রাগে অপমানে তার সারা শরীর কাঁপছে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল গাড়িতে। শাপলা মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। নীরবতা ভাঙল শাপলাই। হঠাৎ গলাটা একটু নরম করে বলল, আমার খিদে লাগছে। সিয়াম শাপলার দিকে ঘুরে তাকাল। তার চোখের রাগটা তখনও পুরোপুরি যায়নি। কি খাবি? চকলেট, আইসক্রিম। শাপলা বলল, ঠিক আছে, তুই বস। আমি গিয়ে নিয়ে আসছি। এই বলে সিয়াম গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। শাপলা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। বাইরে চৈত্রের রোদ তেতে উঠেছে। আর গাড়ির ভেতরে জমে আছে এক অদ্ভুত দমবন্ধ করা টানাপোড়েন। কিছুক্ষণ পর সিয়াম ফিরে এলো, হাতে গলতে থাকা আইসক্রিম। এই নে তোর আইসক্রিম। শাপলা হাত বাড়িয়ে নিল। ঠোঁটে ছোঁয়াতেই গা চকলেটের ধারা গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। সিয়াম নড়ল না। একদৃষ্টে তাকিয়ে রইল, যেন শাপলার প্রতিটা নিঃশ্বাস গিলে খাচ্ছে। ধরা পড়ে গেল শাপলার সেই দৃষ্টিতে। গলা শুকিয়ে এল। এভাবে তাকিয়ে আছেন কেন? খাবেন? সিয়াম ঠোঁট বাঁকাল। গলাটা নেমে এল ফিসফিসে, ভারী। জান, খাবো। তবে তোর মুখ থেকে। শাপলা কেঁপে উঠল। মানে? তোর মুখের ভিতরে থাকা আইসক্রিম খেতে চাই। খাওয়াবি? ছি! আপনি আমার মুখের তা কিভাবে খাবেন? পাগল হয়ে গেছেন? পাগলি তো। তোর প্রেমে পাগল। ভালোবাসার মানুষের মুখের খাবার কেন, তার নিঃশ্বাস পর্যন্ত খেয়ে ফেলা যায়। তুই যদি খাওয়াতে চাস তাহলে তোর নিঃশ্বাসও খেতে চাই। শাপলার গলা কাঁপল। আর কি খাওয়া যায়? সিয়াম চোখ সরাল না। এখন তোর এসব জানতে হবে না। কাছে আয়। আগে তোর মুখ থেকে খেয়ে নিই। শাপলা পাথর। লজ্জা আর ভয়ের শেকলে বাঁধা। নড়ার শক্তিটুকুও নেই। সিয়াম ধীরে ঝুঁকে এল। তার গরম নিঃশ্বাস শাপলার মুখে আছড়ে পড়ল। শাপলার বুকের ভেতর হাতুড়ি পিটছে। মনে হল পাঁজর ভেঙে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। পরমুহূর্তে সিয়াম শাপলার ঠোঁট দখল করে নিল। জিভের ডগায় তুলে নীল গলে যাওয়া চকলেট। শাপলার উষ্ণতা, কাঁপুনি। শাপলা বাধা দিতে গিয়েও পারল না। কারণ এই পুরুষটার প্রতি এক অচেনা টান তার রক্তে মিশে যাচ্ছে। সে সাড়া দিল না, আবার সরিয়েও দিল না। শুধু চোখ বন্ধ করে সিয়ামের অধিকার মেনে নিল। সিয়াম থামল না। শাপলার মুখ থেকে আইসক্রিম শুষে নিচ্ছে, চেটে নিচ্ছে প্রতিটা বিন্দু। শাপলার দম বন্ধ হয়ে আসছে। সিয়াম টের পেয়ে ঠোঁট ছেড়ে দিল। শাপলা হাঁফ ছেড়ে বাঁচল। বুক ওঠানামা করছে পাগলের মতো। সেই সুযোগে সিয়াম তার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল। তারপর নিঃশব্দে গলায় ঢেলে দিল গলন্ত ধারা। বরফঠান্ডা স্পর্শে শাপলা বিদ্যুৎস্পৃষ্টের মতো কেঁপে উঠল। আর সিয়াম? সে জিভ নামিয়ে দিল শাপলার গ্লায়।
চেটে চেটে খেতে লাগল আইসক্রিম। শাপলার কাঁপুনি, লজ্জা। শাপলা তাকে ঠেলতে গিয়েও পারল না, কারণ নিষিদ্ধ এই আদরে তার শরীর বেইমানি করছে। ভালো লাগছে, ভয়ানক ভালো লাগছে। আইসক্রিম খেতে খেতে সিয়াম ফিসফিস করল, কিরে শাপলা, কেমন লাগছে? ভালো লাগছে তো। শাপলা চুপ, ঠোঁট কামড়ে ধরে রেখেছে সমস্ত শব্দ। হঠাৎ সিয়াম থেমে গেল। শাপলার চোখে চোখ রাখল। ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন তো তেমন কিছুই করিনি, এতেই এই অবস্থা। সবকিছু করলে তো তোকে আর খুঁজেই পাওয়া যেত না। কথা শেষ করে সিয়াম টিস্যু নিল। খুব আলতো করে অদ্ভুত যত্নে মুছে দিল শাপলার ঠোঁট, গলা, চিবুক। যেন এইমাত্র যে ঝড় বইয়ে দিয়েছে তার কোনো চিহ্নই ছিল না। তারপর ঝুঁকে এল আরও একবার। শাপলার কপালে রাখল একটা নরম, গভীর চুমু। অধিকারের আগলে রাখার। শাপলা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। জানালার কাঁচে নিজের রক্তিম মুখটা দেখে আরও গুটিয়ে গেল। সিয়াম শব্দ করে হাসল না, শুধু একটা মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনের সাথে মিশে গেল দুটো হৃৎপিণ্ডের অসম তাল। গাড়ি ছুটল বাড়ির দিকে, পেছনে ফেলে গেল গলে যাওয়া আইসক্রিম আর জন্ম নেওয়া এক অন্ধকার রোমান্সের সাক্ষী হয়ে থাকা নিঃশব্দ দুপুর। সন্ধ্যা নেমেছে। অফিস ফেরত মানুষের কোলাহল থেমে গেছে শহর জুড়ে। ঘরের ভেতর হলদে আলোয় ডুবে শাপলা পড়ার টেবিলে বসে আছে। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। শাপলার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। বই বন্ধ করে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল সে। বাইরে নীরব দাঁড়িয়ে, চোখে মুখে একরাশ গাম্ভীর্য। শাপলা স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, ভাইয়া, কিছু বলবেন? কি করছিলি? নীরবের গলা শান্ত, নিরুত্তাপ। এই তো পড়ছিলাম। একটু থেমে শাপলা আবার বলল, ভেতরে আসুন। নীরব মাথা নাড়ল, না, ভেতরে যাব না। এই নে, তোর জন্য এনেছি। কথা শেষ করেই সে শাপলার দিকে একটা চকলেটের বাক্স এগিয়ে দিল। শাপলা অবাক। হাত বাড়িয়ে বাক্সটা নীল ঠিকই, কিন্তু চোখে প্রশ্ন। নীরব আহমেদ আর এক মুহূর্ত দাঁড়াল না। পেছন ফিরে হনহন করে চলে গেল। শাপলা ধপ করে দরজা আটকে দিল। ভারী পায়ে হেঁটে গিয়ে বিছানায় বসে পড়ল। বাক্স খুলে চকলেটগুলো দেখতে দেখতে মনে মনে বিড়বিড় করল, হঠাৎ কি হল? আমার জন্য চকলেট কেন আনল? কোনো উত্তর নেই। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে গেল টেবিলের কাছে। চেয়ার টেনে বসে অঙ্ক খাতা খুলল। কিন্তু একটা অঙ্ক কিছুতেই মিলছে না। সেই কখন থেকে চেষ্টা করছে। শেষমেশ রাগে খাতার ওপর কলম দিয়ে আঁকিবুকি শুরু করল। আর পারল না। খাতাটা হাতে নিয়েই উঠে দাঁড়াল শাপলা। দরজা খুলে পা বাড়াল সিয়ামের রুমের দিকে। সিয়ামের রুমের দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। ভেতরটা ফাঁকা। বিছানার ওপর সিয়ামের ফোনটা পড়ে আছে নিঃসঙ্গ। শাপলা চারদিকে চোখ বুলিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে গলা একটু তুলে ডাকল, ভাইয়া, আপনি কি ওয়াশরুমে? ভেতর থেকে সিয়ামের গম্ভীর, পুরুষালী কণ্ঠ ভেসে এল, হ্যাঁ। কিছু বলবি? হাতে থাকা খাতাটা শাপলা শক্ত করে ধরে বলল, একটা অঙ্ক কিছুতেই মিলছে না, তাই আসলাম। কিছুক্ষণ অপেক্ষা কর, আসছি। সিয়াম বলল। শাপলা আর দাঁড়াল না। গুটি গুটি পায়ে হেঁটে বিছানার কাছে গিয়ে ধপ করে বসে পড়ল। খাতাটা কোলের ওপর রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ বাদেই ওয়াশরুমের দরজা খোলার মৃদু শব্দ হল। ভেজা পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে। শাপলার বুকের ভেতরটা অকারণেই কেঁপে উঠল। সে কৌতূহল চাপতে না পেরে মুখ তুলে তাকাল। আর তাকাতেই নিঃশ্বাস আটকে গেল তার। ওয়াশরুম থেকে বেরিয়ে আসা পুরুষটার ভেজা চুল থেকে টপ করে পানি গড়িয়ে পড়ছে চোরা কাঁধ বেয়ে।
কোমরে শুধু একটা কালো টাওয়েল, বুকের পেশির খাঁজে খাঁজে নেমে যাচ্ছে পানির ধারা। সেই ধারা নাভির গভীরে হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। চোখ দুটো শান্ত কিন্তু অতল। শাপলার ওপর স্থির হয়ে আছে সেই দৃষ্টি। শাপলা হতভম্ব, গলা শুকিয়ে কাঠ। হাতের খাতাটা খামচে ধরল সে। লজ্জা, ভয় আর শরীর কাঁপানো অচেনা শিহরণ একসাথে আছড়ে পড়ল তার উপর। চোখ নামাতে গিয়েও পারল না। সিয়ামের ভেজা শরীর, পানির ফোঁটা, উন্মুক্ত বুক, সব মিলিয়ে কোনো অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে তাকে। সিয়াম ঠোঁট বাঁকাল, গলায় নামল ভারী, শক্ত করা স্বর। কিরে, এভাবে কি দেখছিস? আমার এই শরীরে প্রেমে পড়ে গেলি নাকি? তুই যদি চাস তাহলে টাওয়েলটা খুলেই ফেলি। শাপলার বুকের ভেতর হাতুড়ি পিটতে লাগল। ঢোক গিলে কোনোমতে বলল, আমি পরে আসব। সিয়াম মাথা নাড়ল। মুচকি হেসে বলল, কোথাও যেতে হবে না, এখানেই বস। কথা শেষ করেই আলমারি থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে আবার ওয়াশরুমের দিকে চলে গেল সে। শাপলা হাঁফ ছেড়ে বাঁচল, যেন এতক্ষণ বুকের ওপর পাথর চাপা ছিল। হাতে থাকা খাতা খামচে ধরে নিজেকে সামলাল সে। কিছুক্ষণ পর সিয়াম ফিরে এলো। পরনে এখন কালো ট্রাউজার, ধূসর গেঞ্জি। ভেজা চুল কপালে লেপ্টে আছে, কিন্তু চোখের সেই গভীরতা কমেনি একটু। শাপলার পাশে এসে বসল সে। শরীরের উত্তাপ ছুঁয়ে গেল শাপলাকে। কোন অঙ্ক পারিস না? শাপলা কথা বলতে পারল না, শুধু কাঁপা হাতে খাতাটা এগিয়ে দিল। সিয়াম অঙ্কটা দেখে শব্দ করে হেসে উঠল। এই সামান্য অঙ্কটা পারিস না তুই? শাপলা বিরক্তি চেপে বলল, এতে হাসার কি আছে? হ্যাঁ। সিয়াম হাসি থামাল না, বরং আরও ঝুঁকে এল। কলমটা নিজের হাতে নিয়ে শাপলার আঙুল ছুঁয়ে ধরল। শাপলা কেঁপে উঠল। সিয়াম ফিসফিস করল, রাগ করিস না, পিচ্চি বু। তোর রাগটাও আমার নেশা। তারপর গভীর গলায় ধীরে ধীরে অঙ্কটা বোঝাতে লাগল। শাপলার কানে কোনো সূত্র ঢুকছে না। ঢুকছে শুধু সিয়ামের নিঃশ্বাস, গায়ের ভেজা গন্ধ আর আঙুলের স্পর্শ। বাইরে রাত নামছে, আর ঘরের ভেতর দুটো মানুষের মাঝে জমে উঠছে অন্য এক অঙ্ক, যার কোনো সমাধান নেই, আছে শুধু অধিকার আর আগুন। কিছু সময় চলে গেল। এরপর শাপলা উঠে চলে যেতে নিলে সিয়াম তার হাত চেপে ধরল। শাপলার হার্টবিট বেড়ে গেল। সিয়াম বাঁকা হাসি দিয়ে বলল, এত তাড়া কিসের? শাপলা আমতা আমতা করে বলল, হাত ছাড়ুন, আমার রুমে যাব। সিয়াম শাপলার কোনো কথা শুনল না। শাপলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে শাপলার উপর ঝাঁপিয়ে পড়ল। শাপলা কাঁপা গলায় বলল, কি করছেন এসব? ছাড়ুন, আমাকে যেতে দিন। সিয়াম দুষ্ট হাসি দিয়ে বলল, তোকে দেখেই হোট হয়ে গেছি, অনেক আদর করতে ইচ্ছে করছে। এমন করিস কেন? একটুখানি আদর করলে কি হবে? শাপলা সিয়ামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, দৌড়ে দরজার কাছে গিয়ে মুখ ভেঙচে দিয়ে চলে গেল। সিয়াম মৃদু হাসি দিল। রাত তখন প্রায় 11টা। ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভেঙে শায়েক আহমেদ অস্থির পায়ে পায়চারি করছেন। প্রতিটা পদক্ষেপে জমাট বাঁধা রাগ আর দুশ্চিন্তা। সোফায় বসে থাকা মহুয়া আহমেদের মুখে বিরক্তি আর ক্লান্তির ছাপ স্পষ্ট। শায়েক আহমেদের চোখ দুটো রাগে টকটকে লাল। বারবার তিনি সদর দরজার দিকে তাকাচ্ছেন, কখন ফিরবে তার বড় ছেলে আরিফ। অপেক্ষার প্রতিটা মিনিট যেন কাঁটার মতো বিঁধছে। অনেকটা সময় গড়িয়ে যাওয়ার পর হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। শায়েক আহমেদ ঝড়ের বেগে গিয়ে সদর দরজা খুলে দিলেন। দোরগোড়ায় দাঁড়িয়ে আরিফ। টলছে, চোখ লাল, জামাকাপড় এলোমেলো। মদের উৎকট গন্ধে পুরো ঘরটা ভরে গেল মুহূর্তেই। গন্ধে নাক চেপে ধরলেন শায়েক আহমেদ। রাগে, ঘৃণায় সদর দরজাটা বিকট শব্দে বন্ধ করে দিলেন তিনি। শব্দটা গিয়ে বিঁধল বাড়ির প্রতিটা দেওয়ালে। আরিফ কোনো দিকে না তাকিয়ে টলতে টলতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেল। ঠিক তখনই শায়েক আহমেদ বিদ্যুৎ গতিতে তার হাত চেপে ধরলেন।
পরমুহূর্তে গায়ের সমস্ত জোর দিয়ে কষে এক চোর বসিয়ে দিলেন আরিফের গালে। আরিফ টাল সামলাতে না পেরে দেওয়াল ধরে ফেলল। রাগে গজগজ করতে করতে বাবার দিকে আঙুল তুলে চিৎকার করে উঠল, বাবা, তুমি আমাকে মারলে কেন? সাইক আহমেদ কোনো জবাব দিলেন না। নিঃশব্দে আরও একটা চোরও কষালেন। তার গলা কাঁপছে, কিন্তু স্বর পাথরের মতো কঠিন। তুই এসব কি শুরু করেছিস, আরিফ? নীলাঞ্জনাকে মারিস কেন? আমার বাড়িতে থেকে এসব নোংরামি করতে পারবি না তুই? কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তারপরও তুই কিভাবে পারিস? আরিফ চোখ পাকিয়ে ফুঁসে উঠল। মুদের নেশায় আর রাগে তার মুখ বিকৃত। তুমি চুপ করো, বাবা। তোমার জন্যই এসব হয়েছে। শুধু তোমার আর মায়ের জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারিনি। তোমাদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। একটা লতু মেয়ের সাথে জোর করে আমার বিয়ে দিয়েছ তোমরা। কথাটা শেষ হতেই মহুয়া আহমেদ বিদ্যুতের মতো সোফা থেকে উঠে এলেন। কাঁপা হাতে ছেলের গালে আরেকটা চোর। কাঁপা হাতে ছেলের গালে আরেকটা চোর বসিয়ে দিলেন। তার গলায় মায়ের অসহায় আর্তনাদ, চুপ, একদম চুপ আরিফ। নীলাঞ্জনার মতো মেয়ে হয় না। কত কষ্ট, কত অত্যাচার মুখ বুজে সয় এই বাড়িতে পড়ে আছে মেয়েটা। তুই যার সাথে প্রেম করেছিস সেই মেয়ে নীলাঞ্জনার নখের যোগ্য না। এখনো সময় আছে, শুধরে যা। নীলাঞ্জনাকে হারালে বুঝবি কি হারালি। তখন হাজার কেঁদেও কোনো লাভ হবে না। আর কোনো কথা বললেন না শায়েক আহমেদ আর মহুয়া আহমেদ। ছেলের মুখের ওপর থেকে চোখ সরিয়ে দুজন নিঃশব্দে নিজেদের ঘরের দিকে চলে গেলেন। পেছনে ফেলে গেলেন এক টুকরো মৃত নিস্তব্ধতা আর একরাশ দীর্ঘশ্বাস। আরিফ সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রাগে অপমানে তার সারা শরীর কাঁপছে। তারপর গজগজ করতে করতে টলতে টলতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তার প্রতিটা পদক্ষেপে জমে থাকল ধ্বংসের পদধ্বনি। আরিফ দরজায় টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়া নেই। নীলাঞ্জনা দরজা খুলল না। কয়েকবার টোকা দেওয়ার পর দরজাটা খুলে গেল নিঃশব্দে। দোরগোড়ায় দাঁড়িয়ে নীলাঞ্জনা, চোখে ঘুম নেই, আছে শুধু ক্লান্তি আর একরাশ শূন্যতা। কিছু বোঝার আগেই আরিফের হাত উঠে এল বিদ্যুৎ গতিতে। নীলাঞ্জনার গালে পড়ল প্রচণ্ড এক চোর। নীলাঞ্জনা হতভম্ব। গাল চেপে ধরে কাঁপা গলায় বলল, আমি আপনাকে এখন কি করলাম যে আমাকে মারলেন? আরিফের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাগে গজগজ করতে করতে সে গর্জে উঠল, কি করা বাকি রেখেছিস? আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছিস। আমার জীবন থেকে চলে যেতে পারিস না? দুদিনের মধ্যে তুই যাবি, নিলে আমি সারা জীবনের জন্য চলে যাব। তোর ওই মুখটাও আর দেখতে চাই না। কথাটা শেষ করেই আরিফ ধপ করে বিছানায় শুয়ে পড়ল। পাশেই ঘুমিয়ে আছে তার ছোট্ট মেয়ে আলো। নিষ্পাপ মুখটা জ্বলজ্বল করছে। নীলাঞ্জনার চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল সে। তারপর গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে টেবিলের পাশের চেয়ারটায় বসে পড়ল। সময় গড়িয়ে যাচ্ছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছে শুধু আরিফের নাক ডাকার শব্দ। সে বেঘোরে ঘুমাচ্ছে। পৃথিবীর কোনো যন্ত্রণা যেন তাকে ছুঁতে পারছে না। নীলাঞ্জনা কাঁপা হাতে একটা কাগজ টেনে নিল। কলম ধরতেই চোখের জল টপ করে পড়ে কালি লেপটে দিল। তবু সে লিখল, প্রতিটা শব্দে মিশে গেল একটা ভাঙা সংসারের আর্তনাদ। লেখা শেষ করে ধীর পায়ে আরিফের পাশে গিয়ে বসল সে। অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল সেই মুখটার দিকে। বুক ফেটে যাচ্ছে নীলাঞ্জনার। তবু নিঃশব্দে ঝুঁকে আলতো করে আরিফের কপালে একটা চুমু এঁকে দিল। শেষ চুমু। বিদায়ের চুমু। চিঠিটা আরিফের হাতের মুঠোয় গুঁজে দিল সে। তারপর ঘুমন্ত আলোকে পরম মমতায় কোলে তুলে নিল। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াল নীলাঞ্জনা। এই বাড়ির প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণায় জমে আছে কত স্মৃতি, কত স্বপ্ন, কত অপমান, কত না পাওয়া ভালোবাসা। সব ফেলে যাচ্ছে সে। পেছনের দরজাটা খুলে বাইরে পা রাখল নীলাঞ্জনা।
সামনে গা অন্ধকার, এক অজানা রাস্তা, কোলে তার নিষ্পাপ মেয়ে আর বুকে এক সমুদ্র যন্ত্রণা। পেছনে পড়ে রইল একটা ঘর, একটা সংসার, আরেকজন মানুষ, যে কখনো বুঝলি না কি রত্ন হারাল সে। নীলাঞ্জনা হেঁটে চলল। অন্ধকার আরও গাহল। চোখের পানি আর অন্ধকার মিলেমিশে একাকার হয়ে গেল। সকাল হয়ে গেছে। আরিফ চোখ কচলাতে কচলাতে উঠে বসল। জানালা গলে আসা রোদ চোখে লাগছে। হঠাৎ বিছানার ওপরে থাকা ভাঁজ করা কাগজটার ওপর চোখ পড়ল তার। কৌতূহলবশত হাতে তুলে নিল। খুলতেই নীলাঞ্জনার হাতের লেখা। পড়তে লাগল। আমার প্রিয়, আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা, আমার স্বামী আরিফ। এই কাগজটা যখন ছুঁয়ে দেখবেন, তখন আমার নিঃশ্বাসের শব্দটাও আর এই ঘরে থাকবে না। আমি নেই আরিফ। আমি সত্যিই নেই। শরীরটা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আত্মাটা আপনার পায়ের কাছে কবর দিয়ে যাচ্ছি। আমাকে পাগল ভাববেন? ভাবুন। লোভী ভাববেন? আমি তো তাই। জন্মের লোভী, মৃত্যুর লোভী। কিসের লোভ জানেন? আপনার একটা ভালোবাসি শোনার লোভ। একটা রাত আপনার বুকের ভেতর মাথা গুঁজে ফুঁপিয়ে কাঁদার লোভ। আপনার চোখে নিজের জন্য এক ফোঁটা পানি দেখার লোভ। এই লোভে আমি পুড়েছি আরিফ। দিনের পর দিন, রাতের পর রাত। প্রতিটা নিঃশ্বাসে পুড়েছি। আপনি টেরও পাননি। আপনার কাছে আমি ছিলাম ঘরের একটা আসবাব, যাকে লাথি মারা যায়, ভেঙে ফেলা যায়, কিন্তু ভালোবাসা যায় না। মনে আছে আপনার? বিয়ের রাতে আপনি আমার দিকে ফিরেও তাকাননি। বলেছিলেন, শরীর চাইলে নিতে পারেন, মনটা অন্য কারো কাছে বাঁধা। আমি সেদিন মরে গিয়েছিলাম আরিফ। প্রথমবার। তারপর থেকে রোজ মরেছি। রোজ, রোজ, রোজ। আপনি যখন বন্ধুদের সাথে হাসতেন, আমি আড়াল থেকে দেখতাম। ভাবতাম এই হাসিটা যদি একবার আমার জন্য হতো। আপনি যখন মা তাল হয়ে ফিরে আমাকে জন্তুর মতো মারতেন, আমি চিৎকার করতাম না। কারণ ভয় পেতাম, চিৎকার করলে যদি আপনি আর ঘরেই না ফেরেন। আপনার মা রটাও তখন আমার কাছে আদর মনে হতো। ভাবুন আমি কতটা নিচে নেমেছি। কতটা লোভী আমি। আপনি আমাকে ছুঁয়েছেন আরিফ। বহুবার। কিন্তু একবারও ভালোবেসে ছোঁননি। আপনার প্রতিটা ছোঁয়ায় আমি ক্ষত হয়েছি। রক্তাক্ত হয়েছি। তবু পরের দিন সকালে আপনার পছন্দের খাবার তৈরি করেছি। আপনার শার্ট ইস্ত্রি করেছি। কেন জানেন? কারণ আমি একটা উন্মাদ। আপনার জন্য উন্মাদ। মনে পড়ে সেই দিনটা। বিয়ের আগে আপনি আমার হাত ধরেননি, চোখে চোখ রাখেননি। শুধু বলেছিলেন, আমি অন্য কাউকে ভালোবাসি নীলাঞ্জনা। আপনাকে বিয়ে করলে আমরা কেউ সুখী হব না। আমি সব শুনেও চুপ ছিলাম। কারণ আমি বেহায়া। আমি নির্লজ্জ। আমি ভেবেছিলাম, আমার ভালোবাসার আগুনে আপনার বরফ গলবে। আমি ভুল ছিলাম। আপনি বরফ নন, আপনি পাথর। আর পাথরে কখনো ফুল ফোটে না আরিফ। এতগুলো বছর। উফ। কতগুলো বছর আমি আপনার ঘরে একটা শোয়ে বেঁচেছিলাম জানেন? আপনি অফিস থেকে ফিরতেন, আমি দৌড়ে যেতাম। ভাবতাম আজ হয়তো জিজ্ঞেস করবেন, সারাদিন কি করলে, করেননি। আপনি মা তাল হয়ে ফিরতেন, আমি দরজা খুলে দিতাম। ভাবতাম আজ হয়তো জড়িয়ে ধরে বলবেন, সরি বলেননি। আপনি আমাকে মারতেন আরিফ। শরীরের চেয়েও বেশি মারতেন আত্মায়। প্রতিটা চোরের সাথে আমার ভেতরের নীলাঞ্জনাটা একটু একটু করে মুকড়ে যেত। তবু সকালে উঠে আবার আপনার জন্য চা বানাতাম। কেন জানেন? কারণ আমি লোভী। আপনার অবহেলার নেশায় আসক্ত একটা লোভী মেয়ে আমি। আপনি আমাকে ভালোবাসতে পারেননি, এটা আপনার দোষ না। দোষ আমার। আমি কেন আপনাকে ভালোবেসে ফেললাম? কেন আপনার মতো মানুষের জন্য নিজের সমস্ত অস্তিত্ব বিলিয়ে দিলাম? আমি কি নিয়ে যাব? বলুন তো। এই সোনার গহনা, এই দামি শাড়ি,
এই হীরের আংটি যেটা পরানোর সময়ও আপনি অন্য কারো কথা ভাবছিলেন, এগুলো দিয়ে আমি কি করব? এগুলো কি আমার একাকিত্ব ঘোচাবে? এগুলো কি রাতের বেলা আমাকে জড়িয়ে ধরে বলবে, ভয় পেও না, আমি আছি? না আরিফ, তাই সব ফেলে যাচ্ছি। এই ঘর, এই বিছানা, এই আলমারি, যেখানে আপনার একটা পুরনো শার্ট এখনও আপনার গায়ের গন্ধ নিয়ে পড়ে আছে। সব ফেলে যাচ্ছি। শুধু আমার আলোকে নিয়ে যাচ্ছি। আমার কলিজার টুকরোটাকে। ওর কপালে আপনার চুমু নেই, কিন্তু আমার বুকের সমস্ত উষ্ণতা আছে। ওকে আমি আপনার মতো করে ভাঙতে দেব না। ওকে আমি শেখাব না কিভাবে তিলে তিলে মরতে হয়। আপনি আমার লোহার খাঁচা থেকে মুক্ত আরিফ। আজ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত। আমার চোখের পানি থেকে মুক্ত, আমার দীর্ঘশ্বাস থেকে মুক্ত, আমার অস্তিত্ব থেকে মুক্ত। আমি দূর থেকে দেখব আর প্রতিটা রাতে আল্লাহর কাছে দোয়া করব, আপনি যেন ভালো থাকেন। হ্যাঁ, এত মার খেয়েও, এত অপমান সয়েও আমি আপনার খারাপ চাইতে পারলাম না। এটাই আমার দুর্ভাগ্য। আমি কোথায় যাব? জানি না আরিফ। সত্যিই জানি না। বাবার বাড়িতে গেলে মা বলবে, মেয়েদের এত জেদ ভালো না। মানিয়ে নে, মা জানে না, মানিয়ে নিতে নিতে আমি কখন মরে গেছি। তাই দূরে যাব। বহু দূরে। এমন কোথাও, যেখানে বাংলায় কেউ কাঁদে না। যেখানে মাঝরাতে ঘুম ভেঙে গেলে কেউ শুনবে না আমার ফুঁপিয়ে ওঠার শব্দ। যাওয়ার আগে আপনাকে শেষবার দেখেছি। ঘুমন্ত আপনাকে। কি মায়া লাগছিল জানেন? ইচ্ছে করছিল আপনার পা জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আমাকে একবার বুকে টেনে নিন আরিফ। শুধু একবার। আমি কথা দিচ্ছি, আর কখনো কিছু চাইব না। কিন্তু বলিনি। আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়নি। শুধু আপনার কপালে একটা চুমু দিয়েছি। আমার ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে শ্রাবণের ধারা নামছিল। সেই চুমুতে ছিল আমার জনম জনমের না পাওয়া, আমার সমস্ত কান্না, আমার সমস্ত হাহাকার। আপনি টেরও পাননি। ভালো থাকবেন আরিফ। মুদ একটু কম খাবেন। শরীরের যত্ন নেবেন। আর যদি কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, যদি হঠাৎ বুকের বাম পাশটা চিনচিন করে ওঠে, জানবেন পৃথিবীর কোনো এক কোণে একটা মেয়ে আপনার নাম নিয়ে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করবেন না আরিফ। ক্ষমা করে দিলে আমি আরও কষ্ট পাব। বরং ঘৃণা করবেন। যত পারেন ঘৃণা করবেন। তাহলে হয়তো আমি ভুলতে পারব যে আমি আপনাকে পাগলের মতো ভালোবেসেছিলাম। ইতি। আপনার ঘরের কোণায় পড়ে থাকা একটা দীর্ঘশ্বাস। আপনার পায়ে পিষে যাওয়া একটা কাঠগোলাপ। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আপনার লোভী, বেহায়া, দুর্ভাগা স্ত্রী নীলাঞ্জনা। চিঠিটা পড়ে আরিফের বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। একটা অদ্ভুত শূন্যতা, একটা চিনচিনে ব্যথা পাঁজর বেয়ে নামছে। আরিফের অজান্তেই চোখের কোণে হালকা শ্রাবণ মেঘের বৃষ্টি নামছে। আরিফ নিজে নিজে বিড়বিড় করে বলল, আমার এমন অদ্ভুত কষ্ট লাগছে কেন? নীলাঞ্জনা চলে গেছে এতে তো আমার খুশি লাগার কথা। তাহলে এমন কেন হচ্ছে? হাতের মুঠোয় চিঠিটা শক্ত করে ধরে সে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগোল। ড্রয়িং রুমে তখন সবাই। শায়েক আহমেদ, মহুয়া আহমেদ, নীরব, শাপলা, সিয়াম সকলে বসে আছে। আরিফ এসে দাঁড়াল সবার সামনে। মুখ থমথমে, চোখ দুটো লাল। নিঃশব্দে চিঠিটা মায়ের দিকে বাড়িয়ে দিল। মহুয়া আহমেদ অবাক হয়ে ভুরু কুঁচকালেন, কি এটা? আরিফের গলা শান্ত, অথচ ভেতরে ঝড় পড়ে, দেখো মা। মহুয়া আহমেদ কাঁপা হাতে চিঠিটা নিলেন। চোখ বুলাতে বুলাতে একসময় জোরে জোরেই পড়তে শুরু করলেন। প্রতিটা লাইনের সাথে তার গলাটা ধরে আসছে, চোখের কোণ ভিজে উঠছে। পড়া শেষ হতেই দুচোখ বেয়ে টপ করে পানি গড়িয়ে পড়ল। ঘরের সবাই স্তব্ধ। বাতাস ভারী হয়ে গেছে। হঠাৎ মহুয়া আহমেদ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন। ঠাস করে একটা চোর বসিয়ে দিলেন আরিফের গালে। তার গলা কান্নায় ভেঙে যাচ্ছে, তোর জন্য।
শুধু তোর জন্য আজ আমার নীলাঞ্জনা চলে গেল। আরিফ গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকাল। ঠোঁট বাঁকিয়ে বলল, যা করেছি, বেশ করেছি। আমার জীবন থেকে লতু মেয়েটা এতদিনে বিদায় নিল। কথা শেষ হওয়ার আগেই শায়েক আহমেদ উঠে দাঁড়ালেন। মুহূর্তে তার হাত উঠেল আর আরিফের অন্য গালে পড়ল আরেকটা প্রচণ্ড চোর। ঘর কেঁপে উঠল শব্দে। পাশ থেকে নীরব আহমেদ আর চুপ থাকতে পারল না। ভাইয়ের দিকে তাকিয়ে তিক্ত গলায় বলল, ভাইয়া, তুই কি আদৌ মানুষের কাতারে পড়িস? একটা মানুষের সাথে এতগুলো বছর থেকে কিভাবে এমন বলিস? ইটকাঠের ঘরের ওপরও মায়া জন্মে যায়, আর তোর বুকের ভেতর কি একটুও মায়া জন্মায়নি তার জন্য? শাপলা এতক্ষণ চুপ করেছিল, এবার আর পারল না। আরিফের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, ভাইয়া, আপনি এত সাধারণভাবে কথাটা বললেন কিভাবে? আপনার হৃদয়টা এতটা পাষাণ কি করে হল? আরিফ রক্তচক্ষু মেলে তাকাল শাপলার দিকে। গর্জে উঠল, তুই চুপ কর। আশ্রিতা আশ্রিতার মতো থাকবি। আমাদের পারিবারিক বিষয় নাক গলাবি না একদম। সিয়াম আহমেদ আর সহ্য করতে পারল না। চোয়াল শক্ত করে আরিফের দিকে এক পা এগিয়ে বলল, ভাইয়া, নিজের মুখ সামলা। আর না হলে কিন্তু। শায়েক আহমেদ সিয়ামকে থামিয়ে দিলেন। তারপর ধীর পায়ে আরিফের সামনে এসে দাঁড়ালেন। চোখে জল, গলায় ক্লান্তি। আজ তোকে একটা সত্যি কথা বলবো, আরিফ, শায়েক আহমেদ বললেন। চেয়েছিলাম এই কথাটা তোকে কোনোদিন বলবো না। ভেবেছিলাম শুনলে তুই কষ্ট পাবি, তাই চেপে গিয়েছিলাম। কিন্তু আজ বলতেই হচ্ছে। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। শায়েক আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তুই যে মেয়েটাকে ভালোবাসতি, রাইমা, সে আগে থেকেই বিবাহিত ছিল, আরিফ। শুধু বিবাহিত না, ওর একটা বাচ্চাও ছিল। তুই যখন ওর কথা বলেছিলি, আমি গোপনে খোঁজ নিয়েছিলাম। সব জানতে পেরেছি। আরিফের মুখটা ফ্যাকাসে হয়ে গেল। পা দুটো টলছে। শায়েক আহমেদ থামলেন। আবার বলতে শুরু করলেন, তুই যদি জানতে পারিস যে মেয়েটা তোকে দিনের পর দিন ঠকিয়েছে, তুই ভেঙে পড়বি, এই ভয়ে তোকে কিছুই বলিনি। তাই জোর করে নীলাঞ্জনার সাথে তোর বিয়ে দিয়েছিলাম। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি যোগ করলেন, নীলাঞ্জনাকে আমি সব বলেছিলাম। তোর কথা, রাইমার কথা, সব। মেয়েটা সব জেনে শুনেই রাজি হয়েছিল। বলেছিল, আঙ্কেল, আমি ওনাকে ভালোবাসব। একদিন ওনার মন জয় করবি। আর তুই তুই এটা কি করলি? ঘরে পিনপতন, নিস্তব্ধতা। বাবার মুখে এমন কথা শুনে আরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে সব অন্ধকার। নীলাঞ্জনার প্রতিটা শব্দ, প্রতিটা কান্না, প্রতিটা অপমান এখন তীরের মতো এসে বিঁধছে তার বুকে। সে হেরে গেছে। নিজের কাছেই হেরে গেছে। 4টা দিন কেটে গেল। সকাল 10টা বাজে। বাড়ির সবাই অনেক আগেই অফিসে বেরিয়ে গেছে। আরিফ নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। চুলগুলো এলোমেলো, মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে। আরিফ বারবার নীলাঞ্জনার ফোনে কল দিচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ ধরছে না। রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে। সব হারানোর পর এখন আরিফ বুঝতে পারছে সে আসলে কি হারিয়েছে। কখন যে নীলাঞ্জনাকে ভালোবেসে ফেলেছে নিজেও টের পায়নি। এখন বুকের ভেতরটা খালি খালি লাগছে। আরিফের চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। শাপলা আজ স্কুলে যায়নি। রান্নাঘরে খাবার তৈরি করতেছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শাপলা শুনতে পেল না। বেল বেজেই চলেছে। একটু পর শুনতে পেল কেউ কলিং বেল বাজাচ্ছে। শাপলা তাড়াতাড়ি পা চালিয়ে সদর দরজার সামনে এল। বেল তখনও বাজছে। বিরক্ত হয়ে বলল, উফ, থামেন এবার। এভাবে বাজাতে থাকলে বেলটাই নষ্ট হয়ে যাবে। এই বলে দরজাটা খুলে দিল। সাথে সাথে সিয়াম ভেতরে ঢুকে পড়ল। শাপলা অবাক হয়ে গেল। আপনি এখন?
সিয়াম শাপলার দিকে তাকিয়ে হাসল। কি করছিলি? দরজা খুলতে এত দেরি হলো কেন? রান্নাঘরে ছিলাম, শুনতে পাইনি। শাপলা দরজা লাগিয়ে দিল। তারপর জিজ্ঞেস করল, আপনি আবার ফিরে এলেন কেন? সিয়াম সোজা শাপলার চোখের দিকে তাকাল। আস্তে করে বলল, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। শাপলা কিছু বলতে যাবে, ঠিক তখনই নাকে পোড়া গন্ধ ভেসে এলো। দৌড়ে রান্নাঘরের দিকে ছুটল।